সরকারের শীর্ষ পর্যায় থেকে 2 উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির। বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় বলয় গঠনের চেষ্টা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ক্লাস নেওয়ার অনুরোধ শিক্ষক নেতা আজিজের। ব্যাংকে আবগারি শুল্ক কাটা নিয়ে নতুন তথ্য। অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাকিব। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরও সময় নিতে চেয়েছেন। এই 2 উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা গেছে বলে প্রথম আলো তাদের এক সংবাদে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখনও পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না। তিনি সরকারে থাকতে চান। আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন। অবশ্য কোনো বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আসিফ মাহমুদ গত 14 আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম গত 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই, মানে আমি কখন নামবো আমি জানি না। 2024 সালের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ 23 জন। তাদের মধ্যে 2 জন ছাত্র প্রতিনিধি। ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক, এটা চান ছাত্র উপদেষ্টারা। তারা মনে করেন, না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 1971 সাল সহ 1947 সাল থেকে বর্তমান পর্যন্ত দলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে তিনি নিঃশর্ত ক্ষমা চায়। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন কোবা আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন ইস্যু নিয়েও তিনি মত প্রকাশ করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। তিনি আরও বলেন, আমরা আদর্শবাদী একটি দল। আমাদের দ্বারা বা আমাদের সহকর্মীদের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই সকল মানুষের কাছে আমি শর্ত ছাড়াই ক্ষমা চাচ্ছি। মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। এটি আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধের বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতির ময়দানে সক্রিয় দলগুলো এখন মোটা দাগে 2 ভাগে বিভক্ত, যার মধ্যে বড় সংখ্যক দল ব্যস্ত বিএনপির সঙ্গে নির্বাচনী জোট গঠনের আলোচনায়। অন্যদিকে ইসলামপন্থী কয়েকটি দল পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর সঙ্গে রাজপথে যুগপৎ আন্দোলন করছে। তাদের মধ্যকার এই সমঝোতা নির্বাচনী জোটে রূপ নিতে পারে বলে ধারণা করছেন অনেকেই। তবে বিএনপি ও জামায়াত বড় এই 2 দলের বলয়ে বাইরে গিয়ে তৃতীয় আরেকটি রাজনৈতিক শক্তি তৈরির প্রচেষ্টা চালাচ্ছে কয়েকটি দল ও সংগঠন মিলে। যে উদ্যোগ রয়েছে, 2টি দল আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ। তৃতীয় এই বলয়ে থাকা দল ও সংগঠনগুলো জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছে। রাজনৈতিক বিশ্লেষকরাও এ ধরনের তৃতীয় শক্তির আবির্ভাবের বাস্তবতা দেখছেন বলে কালবেলা তাদের এক সংবাদে জানিয়েছে। এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ এই ঐক্য প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে একাধিকবার বৈঠক করেছে। দীর্ঘ আলোচনার পর তারা এখন
যৌথভাবে এ নিয়ে কাজ শুরু করেছে। জুলাই গণ অভ্যুত্থান ও সংস্কারের আদর্শকে প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে সহায়ক রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা রাখতে চাওয়া দলগুলোকে একটি প্ল্যাটফর্মে আনাই তাদের মূল লক্ষ্য। যদিও আপ বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি, তবুও সংগঠনটি একটি সক্রিয় রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নিয়মিত অবস্থান ও ভূমিকা রাখছে। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের কারণে ক্লাস বর্জনের ডাক দেওয়া হয়। এতে করে বেশ কয়েকদিন বন্ধ ছিল পাঠদান কার্যক্রম। তবে দাবি পূরণের পর শিক্ষক নেতারা ঘোষণা দেন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেবেন তারা। পরে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। অনেকে প্রশ্ন করেছেন, শনিবার কি তাহলে সাপ্তাহিক ছুটি পাবেন না তারা? আবার এই ছুটির দিনে ক্লাস কতদিন চলবে? যদিও ঘোষণার সময় শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি স্পষ্ট করেছিলেন বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার ক্লাস নেবেন তারা। বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেওয়ায় আজ বৃহস্পতিবার ফেসবুক লাইভে স্পষ্ট বার্তা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, 20 নভেম্বর থেকে স্কুল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হবে। এর আগে আমরা মাত্র 4টি শনিবার পাব, তাই সবাইকে 4 শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানাচ্ছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনে এদেশের জনগণ আমাদের সঙ্গে ছিলেন। তাদের ঋণ পরিশোধ করতে তাদের সন্তানদের পাশে থাকা শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য বলে জানান তিনি। আজিজি বলেন, শনিবার ক্লাস খোলা রাখার বিষয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে শনিবার খোলা রাখলে পরে খোলা রাখতে হবে নাকি। এটা নিয়ে কোনো আশঙ্কা নেই, কারণ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত দেয়নি। আমরাই বিবেকের তাড়নায় শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যাংকে টাকা রাখলেই এখন আর সবাইকে আবগারি শুল্ক দিতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী হিসাবের স্থিতি 3 লাখ টাকার বেশি হলে তবেই শুল্ক কাটা হবে। আগে এই সীমা ছিল 1 লাখ টাকা। অর্থাৎ এবার কিছুটা স্বস্তি পাচ্ছেন সাধারণ ব্যাংক গ্রাহকরা। গত জুনে চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় এই পরিবর্তন আনা হয়। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে ব্যাংকের গ্রাহকদের মুঠোফোনে টাকা কেটে নেওয়ার খুদে বার্তা আসে। এ নিয়ে অনেকে এ ধরনের টাকা কেটে রাখার ব্যাখ্যা বুঝতে পারেন না। তখন আবগারি শুল্ক কেটে ফেলে ব্যাংকগুলো। আপনার হিসাবে যদি বছরের যে কোনো সময় 3 লাখ টাকা পর্যন্ত থাকে, তাহলে কোনো আবগারি শুল্ক কাটা হবে না। 3 লাখ 1 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা, 5 লাখ 1 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকা, 10 লাখ 1 টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত 3000 টাকা, 50 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 5000 টাকা, 1 কোটি 1 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত 10,000 টাকা, 2 কোটি 1 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত 20,000 টাকা এবং 5 কোটি টাকার বেশি 50,000 টাকা আবগারি শুল্ক দিতে হবে। 2024 সালের সেপ্টেম্বর মাসে ভারতে সফরে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। সে সময় জানিয়েছিলেন ক্যারিয়ারের শেষ টি-20 খেলে ফেলেছেন টি-20 বিশ্বকাপেই। আর মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন, যদিও সাকিবের সেই ইচ্ছা আর পূরণ হয়নি। এবার সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। জানালেন, কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট দল আটলান্টা ফায়ারের হয়ে খেলছেন সাকিব। সেখানে ক্রিকবাসকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় সাকিব আল হাসান জানান, তিনি এখনও বাংলাদেশের হয়ে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, সত্যি বলতে আমি এখনও কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। সাকিব জানিয়েছেন, তিনি চান দেশের মাটিতে, বিশেষ করে মিরপুরে ম্যাচ খেলে নিজের ক্রিকেট জীবনের ইতি টানতে। তার ভাষায়, হ্যাঁ, শতভাগ এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয় তাহলে সেটি হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।